হ্যালো এভরিওয়ান, দিস ইজ শফিউল কাজী, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আর 4 নম্বর ক্লাসে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব ডাটা এন্ট্রির কিছু বেসিক কাজ, যেটা আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে। এই বেসিক ক্লাসের ভিতরে কী থাকছে আমাদের এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ম্যানুয়াল টাইপিং, তার সাথে রয়েছে গুগল স্প্রেডশিট, গুগল ডক্সের সহ আরও কিছু বেসিক কাজ, যে কাজগুলো আমাদের ডাটা এন্ট্রি কাজ করার আগে কিন্তু অবশ্যই কিন্তু জানতে হবে। তাহলে আজকে ফুল ভিডিওতে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, কোনো অংশ টেনে দেখবেন না। আর হ্যাঁ, প্রতিবারের মতো আজকেও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। আর আপনাদের কথা বলবো, যদি কোনো কোশ্চেন থাকে ক্লাস দেখা পরে, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিবেন যে আপনারা এই বিষয়টা বোঝেন নাই। আজকে ডাটা এন্ট্রি 4 নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কেমন আছেন সবাই? যারা এখনও 1, 2, 3 নম্বর ক্লাস দেখেননি, তারা কিন্তু অবশ্যই কিন্তু ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হওয়ার জন্য প্রথম 3টা ক্লাস কিন্তু দেখে নিয়ে আসবেন। কারণ এখানে কিন্তু প্লেলিস্ট আকারে রয়েছে ডাটা এন্ট্রি ফ্রি কোর্স, সেখানে কিন্তু আপনারা গেলেই প্রথম 3টি কোর্স কিন্তু দেখে নিতে পারবেন ক্লাস। কারণ আপনি যদি প্রতিটি ক্লাস যদি সম্পূর্ণভাবে না দেখেন, তাহলে কিন্তু জানতেই পারবেন না যে আপনার ডাটা এন্ট্রি কে মিসিং করেছেন বা কীভাবে শুরু করতে হবে, অনেক কিছু কিন্তু আপনার জানার থাকবে। তাহলে চলুন শুরু করা যাক 4 নম্বর ক্লাস। এখানে রয়েছে ডাটা এন্ট্রি। আজকে ক্লাসে থাকবে ডাটা এন্ট্রি বেসিক কিছু কাজ শেখাবো আপনাদেরকে, যে কাজগুলো অবশ্যই আপনাকে জানতেই হবে, যে কাজগুলো আপনি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন কাজ করতে করতে, বা অন্য কোনো মাধ্যমে, যে আপনি বায়ার আপনাকে অনেক সময় ইনস্ট্রাকশন দেবে, এটা তখন আপনারা শিখে নিতে পারেন। বাট আপনার কাজটা শুরু করার জন্য আপনার এই বেসিক ইনফরমেশনগুলো অবশ্যই জানতে হবে। সেই বেসিক ইনফরমেশনগুলোর ভিতরে রয়েছে, প্রথমে আমাদের যেটা শিখতে হবে, এমএস ওয়ার্ড রয়েছে। এমএস ওয়ার্ড অর্থাৎ এমএস ওয়ার্ড কি মাইক্রোসফট ওয়ার্ড। এই ওয়ার্ডের কাজটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের যে বেসিক যে কাজটা ডাটা এন্ট্রি, সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। চলুন শুরু করা যাক। এমএস ওয়ার্ডের জন্য আমরা প্রথমে ওয়ার্ড ফাইলে চলে যাব। ওয়ার্ডে ওকে, আসতেছে এমএস ওয়ার্ডটা। দেখেন এখানে কিন্তু আপনার এমএস ওয়ার্ডটা চলে এসেছে। ওকে, আমরা এখন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। হ্যাঁ, এটা যদিও বড় হয়েছে, আমি এটা একটু বড় করে নিই স্ক্রিনে। ওকে, দেখেন আমি হচ্ছে রেকর্ডিংয়ের সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি এই জিনিসটাকে একটু ছোটো বড়ো করে নিচ্ছি, কিন্তু আপনারা যখন কম্পিউটার কাজ করেন আপনাদের মন মতো করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু ওপেন করেছি। এখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেই কাজ করার জন্য আপনার কী কী বিষয় জানা দরকার, দেখেন এখানে কিন্তু কী রয়েছে। প্রথম যেটা রয়েছে ফাইলে কী থাকবে, সেটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে। যেমন রয়েছে নিউ রয়েছে, আচ্ছা একটু দাঁড়ান, আমি দেখতে পাচ্ছিলাম না। ওকে, ফাইলের ভিতর প্রথমে যে বিষয়গুলো রয়েছে, নিউ মানে হচ্ছে আপনি যখন নিউ দিবেন, তখন কিন্তু একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তারপর রয়েছে, আবার যাই, ওপেন রয়েছে। আমরা যদি ওপেন দিই, তাহলে আপনি কোন ডকুমেন্টে ওপেন করতে যাচ্ছেন। দেখুন পূর্বের কোনো কাজ রয়েছে সেভ করা, সেই কাজটা ওপেন করার জন্য আপনাকে এখানে ওপেন করতে পারেন, অন্যভাবে করতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে সেভ। আপনি কোনো একটা ডকুমেন্ট যদি এমএস ওয়ার্ডে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে কাজ শেষে সেভ করে রাখতে হবে, বা আপনি কাজ করেছেন প্রায় আধা ঘন্টা, সেটা সেভ করবেন, 10 মিনিট পর সেভ করবেন। কারণ আপনার যদি কারেন্ট চলে যায়, বা আমরা যেহেতু ক্র্যাক ভার্সন ইউজ করি এখানে, সেহেতু আপনাদেরকে, যেহেতু আমাদের অটো সেভ নেই, সেহেতু আমাদেরকে একটু সেভ করে রাখতে হবে। সেভ করে রাখলে কী হবে, ডকুমেন্টটা হারিয়ে যাবে। কোনো কারণে কারেন্ট চলে গেলো, বা কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেল সমস্যা, তাহলে কিন্তু এটা পাবেন না। আপনার 10 মিনিটের কাজ বা 5 মিনিটের কাজটা চলে যাবে, তাই আপনাকে সেভ করে রাখতে হবে। এখন একটা ডকুমেন্ট আপনি কাজ করলেন, সেই ডকুমেন্টটা কোথায় রাখছেন এটা তো আপনি জানেন না, তাই না? তখন আপনাকে কিন্তু এই যে সেভ অ্যাজ ইউজ করতে হবে। সেভ অ্যাজ ইউজ করে আপনাকে কীভাবে যাইতে হবে আমি দেখাই। এই যে ডকুমেন্টে আমরা যেটা সেভ অ্যাজ ইউজ করি, সেভ অ্যাজ ইউজ করে আমরা যদি কম্পিউটারে চলে যাই, এখানে আমরা কোথায় রাখতে চাচ্ছি, দেখেন আপনারা কিন্তু চাইলে এই যে দেখেন এখান থেকে আপনার যে কোনো ফোল্ডারের ভিতরে আপনারা রেখে দিতে পারেন। যেমন ধরুন আমি বাটাতে গেলাম, এখানে যদি সেভ করে দিই, এইখানে যে কাজ থাকবে সেটা কিন্তু এই ই ড্রাইভের আপনার বাটা ফোল্ডারে চলে আসবে। এটা হচ্ছে আমাদের সেভ অ্যাসের কাজ। তারপর হচ্ছে প্রিন্ট করার ক্ষেত্রে, শেয়ার করার ক্ষেত্রে, এক্সপোর্ট করার ক্ষেত্রে, এখানে অন্যান্য বিষয়গুলো রয়েছে। এখন আমাদের নেক্সট যে টুলটা জানতে হবে, হোমের কী কাজ রয়েছে। দেখেন হোমে রয়েছে যে পেস্ট আপনি কীভাবে করবেন সেটা রয়েছে, কাট অফ রয়েছে, কপি রয়েছে, ফরম্যাট পেইন্টার রয়েছে। তারপর হচ্ছে আপনি যদি সাপোজ দেন কিছু লিখলেন, লেখার পর এটা একটু বড় করা দরকার, এটা বড় করার জন্য আপনার বোল্ড ইউজ করবেন। তারপর হচ্ছে এটা যদি একটু বাঁকা করা দরকার হয় বাঁকা করবেন। তারপর এর নিচে যদি কোনো একটা কিছু দেওয়ার দরকার, টানের মতো দেওয়ার দরকার, সেটা দিয়ে দিবেন। এভাবে আপনি প্রত্যেকটা বিষয় কিন্তু দেবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি যে টাইপ করছেন এটা কোন ধরনের ফ্রন্ট ইউজ করতেছেন। দেখেন আমরা এখন ইউজ করছি ক্যালবেরি ইউজ করতেছি। আপনি চাইলে কিন্তু ফ্রন্ট চেক করতে পারেন। দেখেন আমি যদি অন্য ফ্রন্টে দিই, তাহলে কিন্তু লেখাটা কিন্তু অন্যভাবে চলে আসছে, দেখছেন। তারপর যদি আমি যদি অন্য যেটাই দেন না কেন, সেটাই কিন্তু আপনার চলে আসবে। সো আপনাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তারপর হচ্ছে আপনার লেখার সাইজটা, আপনি লেখার সাইজকে বড় করবেন না ছোটো করবেন, সেটার উপর ডিপেন্ড করে এটা। ওকে ফাইন। তারপরে হচ্ছে যেমন ধরেন আপনার এখানে রয়েছে আপনার কোনো ফ্রন্টে যদি আপনি কালার করেন, যেমন ধরেন আমি এটা দিলাম, দেখেন এগুলো কিন্তু এরকম হয়ে গেছে। সরি, এগুলো একটু বড় করলে বোঝা যাবে, এখন বোঝা যাচ্ছে না। আমরা যদি অন্যভাবে দেই, দেখেন আমরা কিন্তু অনেকভাবে করতে পারবো। এরপর রয়েছে
আপনার কি বলে ফ্রন্ট রয়েছে, আরও রয়েছে অনেক অপশন রয়েছে, যে সবগুলো প্রয়োজন হয় না, বাট যেগুলো প্রয়োজন হয় সেগুলো একটু দেখাই দিই। এখন আপনি একটা জিনিস লিখলেন, যেমন এই যে একটা লিখলেন, এই যে একটা লিখলেন, এখন লেখার পর এই লেখাগুলোতে এই যে এলোমেলো হয়ে গেল, হ্যাঁ, দেখা গেলো এটা এইভাবে রয়েছে, ওইভাবে রয়েছে, তখন আপনার কিন্তু এটা ইউজ করলে এটা সমান হবে। আবার যদি এটা ইউজ করেন তাহলে এইভাবে কিন্তু দেন, আপনি আরও কয়েকটা লাইন লিখে দেয়। এখন আপনি যদি এভাবে সিলেক্ট করে আপনি যদি এইখানে দেন, ক্লিক করেন, তাহলে দেখেন এটা কিন্তু এরকম মাঝ বরাবর চলে। যদি এইভাবে দেন তাহলে এই পাশে সমান হবে, যদি এইখানে দেন ডান হবে, আর যদি এটা দেন তাহলে কিন্তু দুই পাশে সমান হয়ে যাবে। এভাবে আপনাকে প্রত্যেকটা বিষয়ে কাজ করতে হবে। তারপর রয়েছে যেমন আপনি এখানে ক্লিক করেন, প্রত্যেকটার কিন্তু একটা বোল্ড অর চলে আসে। যদি আপনি 1 2 3 দিতে চান তাহলে 1 2 3, তারপর যদি আপনি এরকম দিতে চান যে এরকম আপনার হবে, এইটা এরকম অনেক কাজ রয়েছে। তারপর এখানে নর্মাল ফ্রন্টের ব্যাপার স্যাপার রয়েছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে ইনসার্ট অপশন। ইনসার্ট অপশনে কিন্তু অনেক, যদি আপনার মনে করেন একটা টেবিল দরকার, আপনি এখন টেবিলটা কীভাবে বানাবেন, তাই না? টেবিল বানানোর জন্য আপনাকে এখন যাই, দেখেন এই যে একটা টেবিল বানানো দরকার, আপনি টেবিলটা এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এই টেবিল বানাতে শিখতে হবে। দেখেন আপনাকে একটা বায়ার বললো যে আপনি একটা টেবিল বানিয়ে এই কাজটা করে দেন, তাহলে আপনাকে তো টেবিল বানানোটা শিখতে হবে, রাইট? সো টেবিল বানাতে না পারেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। তারপর এছাড়া রয়েছে ইনসার্ট, আর কী করছে, পিকচার কীভাবে অ্যাড করবেন, অনলাইন পিকচার কীভাবে আনবেন, শেপ কীভাবে দিবেন, সব বিষয়গুলো আপনাকে একটু শিখতে হবে। এগুলো শেখার জন্য আপনাকে করতে হবে ইউটিউবে যাবেন, দেখবেন যে অসংখ্য আপনার রয়েছে যে টিউটোরিয়াল রয়েছে, এইগুলো বিষয়গুলো এমএস ওয়ার্ড এক্সেলের উপরে, সেগুলো দেখে নেবেন। এই তো গেল এমএস ওয়ার্ডের বেসিক কিছু কাজ, এইগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। কোথা থেকে পাবেন সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এরপর যদি যে আমরা কি শিখবো, ডোন্ট সেভ দিয়ে দিলাম। এরপর সব এমএস এক্সেল মানে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের জন্য আমাদের যেতে হবে এক্সেলের, চলে যেতে হবে এক্সেল এক্সি। আচ্ছা, আমরা যে এক্সেল চলে আসছে, রাইট। আচ্ছা, মাইক্রোসফট এক্সেল আসছে, এই যে হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আচ্ছা, এটা আমি একটু বড় করে দিই, হ্যাঁ। সেম মানে এমএস ওয়ার্ডের মধ্যে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডেও এরকম কিছু অপশন থাকবে, সেগুলো শিখতে হবে। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। দেখেন আপনাকে বললো যে একটা বায়ার যা আমার ইউএসের একটু কিছু রেস্টুরেন্টের নাম লাগবে, বা রিয়েল এস্টেট কোম্পানির নাম, কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নম্বর, ওয়েবসাইট, এগুলো লাগবে। সো আপনাকে এগুলো কালেক্ট করতে হলে কী করতে হবে, আপনাকে এক্সেলে কালেক্ট করতে হবে, কারণ এখানে কালেক্ট হবে সুন্দরভাবে সাজায় রাখতে পারবেন। যেমন ধরুন আমি বললাম কি, সে বলছে রেস্টুরেন্টের নাম, আমি প্রথমে একটা রেস্টুরেন্টের নাম দিয়ে দিই, RES TAURANTS, রেস্টুরেন্টস নেম। একটু টাইপ করতে প্রবলেম হচ্ছে কারণ রেকর্ডিং হচ্ছে, সেই সাথে রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমি এই জিনিসটা কিন্তু নিয়ে ফেললাম। এখন আমার কিন্তু এখন কাজ করতে হবে যে আমি এখানে এই যে নিলাম, এখন এগুলোকে রেস্টুরেন্টের নামগুলো বসাতে হবে, ওয়েবসাইটগুলো বসাতে হবে, ফোন নম্বর, লোকেশনগুলো বসাতে হবে। এক্সেল ছাড়া এই কাজটা হবে না। হ্যাঁ, এছাড়াও রয়েছে গুগল স্প্রেডশিট, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন এক্সেলে মনে করেন অনেক কিছু বসালেন, আপনার বসানোর পরে এখানে অনেক কাজ থাকে। যেমন ধরেন এটা ফ্রন্ট বড় ছোট হয়ে যেতে পারে, এখানে একটা সাইজ রয়েছে, এখানে আপনি মনে করেন আমি বড় হয়ে গেল, হ্যাঁ। এখানে দেখেন এগুলো আপনার ঠিক করতে হবে না। যেখানে আপনি সিলেক্ট করে এখানে যদি আপনি 10 দিয়ে দেন, আপনার দেখেন দুইটা কিন্তু সমান হয়ে গেলো। সো এই কথাগুলো আপনাকে জানতে, যেমন ধরুন আমরা রেস্টুরেন্ট এগুলো লিখছি, আমরা যদি এটাকে বোল্ড করে দিই তাহলে একটু দেখতে সুন্দর লাগতেছে না, দেখেন ওইটা থেকে আলাদা মনে হচ্ছে, একটা ক্যাপশন হয়ে গেছে। আমরা তারপর যদি একটু কালার করতে চাই, যেমন ধরুন এটা একটু ব্ল্যাক রয়েছে, এটা যদি আমরা ব্ল্যাকের উপরে যদি এটা ইয়েলো দিয়ে দিই, দেখেন এই জিনিসটা ফুটে উঠছে না, সুন্দর দেখা যাচ্ছে। আপনি যদি বাইরকে দেন সে কিন্তু বুঝবে যে না, এটা কিন্তু সুন্দরভাবে সে সাজিয়ে দিয়েছে। তার মানে কি, আপনাকে এই কাজগুলো জানতে হবে এক্সেলে। তারপর ফ্রন্ট এগুলো সবই সেম, এক্সেলের কাজটা একটু আলাদাভাবে আপনাকে দেখতে হবে। ফর্মুলা, যেমন ধরেন আপনি কিছু ফর্মুলা আছে, যেমন ধরেন আপনার এখানে প্রথম অক্ষরগুলো আপনাকে বড় করতে হবে কীভাবে, সবগুলো অক্ষর ছোটো করতে হবে কীভাবে, ডুপ্লিকেট ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট থাকে, আমরা কীভাবে বের করবো, সেই বিষয়গুলো আপনারা কিন্তু অবশ্যই জানবেন এক্সেলের কাজটা। এই ছিল এক্সেলের কাজ, এগুলো দেখতে হবে আপনাকে। যেমন ধরেন আপনার আরও কিছু বিষয়, যেমন এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু দেখবেন, তবে এগুলো বেসিক যে আপনার কী শিখতে হবে এক্সেলের জন্য। এই যে যেমন ধরেন টাইপিংটা শিখতে হবে, এক্সেলের ফর্মুলাগুলো শিখতে হবে, এক্সেলের যেমন ধরুন কপি পেস্ট শিখতে হবে, তারপর হচ্ছে আপনার ফ্রন্ট বড় করা, ফ্রন্ট ছোটো করা, তারপর কীভাবে আপনি এগুলো ডুপ্লিকেট ফর্মুলা বের করবেন, কীভাবে অক্ষরগুলো সমান করবেন, ছোটো করবেন, কালার করবেন, এই বিষয়গুলো আপনাকে এক্সেলে জানলেই হবে। আর হ্যাঁ, এক্সেলে কিন্তু সেম জিনিসটা রয়েছে, নিউ, ওপেন, সেভ সেমভাবে সেভ করে রাখতে হবে, নাহলে কিন্তু আমার ডকুমেন্টগুলো থাকবে না। এখন আমরা চলে যাব কোন টপিকে আছে আমাদের নেক্সট, ওয়েট করতেছে, আমরা একটু ওয়েট করে যাই। ওকে,
ওকে, আমরা কী করলাম, এমএস ওয়ার্ডগুলো, এমএস এক্সেল ম্যানুয়াল টাইপিং। আচ্ছা, অনেক সময় কিন্তু টাইপিং ডাটা এন্ট্রি যেহেতু রয়েছে, আমাদের টাইপিং অনেক সময় কাজ থাকে, যেমন ধরুন একটা পিডিএফ রয়েছে, বা এখন পিডিএফটাকে কিন্তু কোনোভাবে আমরা এডিট করা যায় না। সো এডিট করার জন্য আমাকে কী করতে হবে, ওই লেখাগুলো আমাকে ম্যানুয়াল টাইপিং করতে হবে। সো আপনাকে টাইপিং করতে হলে কিন্তু আপনাকে ওই যে বলছিলাম যে এমএস ওয়ার্ড লাগবে। সো আমরা ওয়ার্ডে চলে যাই, আবার ওয়ার্ডে যেয়ে কিন্তু আমরা এটা টাইপ করতে পারি। এটা আপনার নোটও টাইপ করতে পারেন, ওয়ার্ডেও করতে পারেন, এক্সেলও টাইপ করে। এখন বায়ার যে রিকোয়ারমেন্ট বলবে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। যেমন ধরুন আমাদের বললো যে এই যে আমরা টাইপ করতেছি, এখন আমরা কিন্তু ফাস্ট টাইপিং না জানলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টাইপিংয়ের কোনো মূল্য থাকবে না। তো আপনাকে কী করতে হবে, দেখা গেলো যেটা বলে যে আপনাকে 20 একটা রেশিও আছে, রেশিওটা আমি ভুলে গেছি, সেই অনুযায়ী আপনাকে টাইপিং শিখতে হবে। মানে আপনাকে খুব ফাস্ট টাইপ করতে হবে নির্ভুলভাবে। আপনাকে নির্ভুলভাবে টাইপ করার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। একসময় আমিও করেছিলাম, বাট এখন আমাদের এটা ওইভাবে প্রয়োজন হয় না। আমি এখন মূলত ওইভাবে কাজ করা হয় না, টিম দিয়ে কাজ করা হয়, তো টাইপিং স্পিডটা অনেক স্লো হয়ে গেছে। সো ওইভাবে আমরা টাইপিং করি না। তো আপনাকে প্রথম অবস্থায় মিনিমাম 2-3 বছর আপনাকে কিন্তু টাইপিং স্পিডটা ভালো রাখতে হবে। কেন ভালো রাখতে হবে? কারণ আপনি যখন বাইরে কাজ করবেন, সে আপনাকে বললো যে আপনার টাইপিং স্পিড কেমন, এগুলো কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে। যদি আপনি ভালো না দিবে না, কারণ তারও কিন্তু কাজটা দ্রুত হওয়া লাগবে, এবং সে আপনি যদি 1 ঘন্টার টাইপিং যদি 5 ঘন্টায় করেন, তার খরচটা বেড়ে যাবে। সো আপনাকে যেটা করতে হবে যে আপনাকে টাইপিং স্পিডটা ভালো করতে হবে। এখন টাইপিং শেখার জন্য কী করতে হবে? টাইপিং শেখার কিন্তু একটা নিয়ম আছে। যেমন ধরেন আপনাদের নখ যেগুলো আছে, যে দেখতেছেন নখগুলো, এই নখগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে। যেমন ASDFG, তারপর আছে কি JKL, এরকম কিন্তু একটা নিয়ম আছে যেটা ইউটিউবে দেওয়া আছে। সেই অনুযায়ী আপনাকে টাইপিংটা শিখতে হবে। কিবোর্ডটা টোটালি মুখস্থ করে রাখতে হবে। টাইপিংটা শেখা খুবই ইম্পর্টেন্ট। তারপর কি বিষয় রয়েছে আমাদের, চলুন আমরা দেখে নেই। ওকে, গুগল ডক্স কিন্তু আপনি যদি গুগল ডক্সে চলে যান, তাহলে কিন্তু এই জিনিসটা সেমভাবে পাওয়া যাবেন। আপনি দেখেন আপনার গুগল ডক্সে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। একটা ব্রাউজার ওপেন করি, আমার ব্রাউজারটা ওপেন করলাম। দেখেন এখানে কিন্তু আমরা গুগল ডক্সে যাব। আপনি যদি এখানে সার্চ দিতে পারেন GWGL, গুগল ডক্স, DOCS, এখানে দিলেও চলে আসবে। দেখেন এই যে গুগল ডক্স কিন্তু চলে আসছে। হ্যাঁ, আর যদি মনে করেন যে আপনি ড্রাইভ লাগবেন, DRIV, ড্রাইভ, গুগল ড্রাইভ। আচ্ছা, গুগল ড্রাইভ কিন্তু এখানে চলে আসে। দেখেন আমি এখানে ক্লিক করে পারবো। আর যদি আরও সহজভাবে বলি, এখানে ক্লিক করলে দেখেন ড্রাইভ একটা অপশন আছে। এই ড্রাইভে গেলে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন এই যে এখানে এই যে হচ্ছে গুগল ডক্স। আমরা গুগল ডক্সে গেলেই দেখেন এই যে সেম এমএস ওয়ার্ড যেটা বলছিলাম, মাইক্রোসফট ওয়ার্ড, সেম জিনিসটার মতোই এখানে। কিন্তু এখানে একটা কাজ করার সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি এখানে যদি টাইপ করেন বা কাজ করেন, সেক্ষেত্রে যদি কোনো কারণে কারেন্ট চলে যায়, কোনো কারণে যদি আপনার কোনো সমস্যা হয়, এখানে কিন্তু সব কিছু সেভ হয়ে থাকবে। এইটা নিয়ে কোনো ডাউট নেই, এখানে সব কিছু সেভ হয়ে থাকবে। এইটা হচ্ছে এখানে সবচেয়ে বড় সুবিধা। আর তাছাড়া আপনি এখানেও কিন্তু সব সেম অপশনগুলো পেয়ে যাবেন অনেকটা। এক্সেলের যদি অপশনগুলো অনেক বেশি, যারা কাজ করেন তারা অনেক কাছে আমার চেয়ে ভালো জানেন, কিন্তু এখানেও কিন্তু আপনি খুব সহজে কাজ করেন। আমরা মূলত গুগল ডক্স এবং গুগল স্প্রেডশিটের কাজ করে থাকি। সো গুগল ডক্সের এই কাজটাও কিন্তু আপনি ইউটিউবে সম্পূর্ণ, অনেকে আছে যারা ফ্রিতে শেখাচ্ছে, তাদের সাথে শিখা নিতে পারবেন। এরপর আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে গুগল স্প্রেডশিট। ওকে, আমি একটু গুগল ডকের কাজ একটু দেখাই দিই। দেখেন আমরা কিন্তু দেখছিলাম যে এখানে গুগল ডকের কাজ করার সময় প্রথমত ফোল্ডার, এখানে একটা ফাইলের নাম দিতে হবে। যেমন ধরেন বলছিলাম যে, যেমন ধরেন রিয়েল এস্টেট। এরপর যেটা রয়েছে যে আপনি এখানে টাইপ করবেন, যাই করেন না কেন আপনার কিন্তু সবই এখানে আছে। দেখেন আমি ফাইলে গেলাম, ফাইলে যে দেখেন ওই যেটা বলছিলাম, নিউ, ওপেন, মেক এ কপি, শেয়ার, এগুলো সব। আরেকটা সুবিধা রয়েছে গুগল ডক্সের, আপনি কিন্তু চাইলে একসাথে একটা গুগল ডক্সে অনেকেই কিন্তু কাজ করতে পারেন। একসাথে অনেক লোকেই কিন্তু কাজ করতে পারবেন, এটা কিন্তু কোনো সমস্যা নেই। কারণ একটা শিটে অনেকগুলো কাজ করতে পারেন, যেহেতু এটা অনলাইনে কাজ করতে। তারপরে যে ফ্রন্ট রয়েছে, টেক্সট কী নেবেন, তারপর রয়েছে আপনার এটা কী রয়েছে 100% সাইজ রয়েছে। তারপর আর যে আরও রয়েছে, যেমন ধরেন এই যেটা লেখা, আমরা একটু কাজ দেখি। সাপোজ এটা পিছনে আমরা একটু কালার করে দিলাম, কালার হয়ে গেল। তারপর হচ্ছে এটা পিছনে যদি আমি একটা দেখেন এখানে একটা লাইনের মতো চলে আসবে। তারপর যদি বলি বোল্ড করতে চাই, মানে একটু মোটা হবে, সাইজ বড় করতে চাই, বড় হবে। সেম জিনিসটাই একদম এক্সেলের মতো সেম। আপনি এক্সেল পারলে গুগল ডক্স পাবেন, গুগল ডক্স যদি শেখেন আপনি এক্সেলের কাজটা সুন্দরভাবে পারবেন। এরপর আমাদের শিক্ষার বিষয় হচ্ছে গুগল স্প্রেডশিট। গুগল স্প্রেডশিটের কাজটা আমাদের শিখতে হবে। এটা কিন্তু গুগল ড্রাইভের সেম জায়গায় পেয়ে যাবেন। আপনি এখানে নিউতে ক্লিক করলে দেখবেন যে গুগল শিট চলে আসছে। আমি এখানে ক্লিক করলে দেখেন একটা গুগল শিট ওপেন হয়ে গেল। একদম এক্সেলের মতো কাজ, এখানেও কিন্তু আপনি সেম। কিন্তু এখানে সুবিধা হচ্ছে আপনি চাইলে একসাথে অনেকজন কাজ করতে পারবেন। আর সেই সাথে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনার
বারবার সেভ করতে হবে না। আপনি একবার কাজ করে যদি কম্পিউটার বন্ধও করে দেন, অটোমেটিক এখানে সেভ হয়ে থাকবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আমি মনে করি। আর বাকি কাজগুলো ওরকমই সেম, আপনাকে সেমভাবে কাজ করতে হবে। এখানে একটু দেখালো, এখানে কিছু সুবিধা রয়েছে এবং এক্সেলেও কিছু সুবিধা রয়েছে, এক্সট্রা সুবিধা সব দেওয়া থাকে। এই কাজগুলো সম্পূর্ণ আপনাদেরকে বারবারই বলছি যে ইউটিউব থেকে শিখবেন। এই ছিল আমাদের ক্লাসে। এই বেসিকগুলো কিন্তু আপনাকে ডাটা এন্ট্রি এক্সপার্ট হওয়ার জন্য শিখতেই হবে। এগুলো না শিখলে আপনি কোনোভাবেই কিন্তু আগাইতে পারবেন না, কারণ এইগুলো হচ্ছে মূল বিষয় আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য। তাই আশা করি এই ক্লাসটা খুব ভালো লেগেছে আপনাদেরকে, কারণ এই ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এরপরে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনার পর্যায়ক্রমে পেয়ে যাবেন। তাই আপনারা হতাশ হবেন না এবং অধৈর্য হবেন না। আমি জানি অনেকদিন একটা বড় গ্যাপ হয়ে গেছে, বাট আপনারা একটু ধৈর্য ধরেন। আর হ্যাঁ, আপনি যদি প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকেন, অবশ্যই কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।